তিথি দম আটকে চোখ মুখ বন্ধ করে বসে আছে। এভাবে বসে থাকার অবশ্য কারণ আছে, এই কারণকে ছোট বলা যায় না, তার কাছে তো অবশ্যই না। কারণটা হলো তার সামনে হারিয়ে যাওয়া চিরসেনা সে মানুষটা বসে আছে মানে অটোর সামনের সিটে, লোকাল অটো। সে বসতে কোথা থেকে যেন সেও এসে বসলো। সে তো দেখে এসেছে, অবশ্যই সে জানতো এখানে যেহেতু এসেছে একদিন না একদিন দেখা হবে, এভাবে এত তাড়াতাড়ি সেটা ভাবেনি। মন বড় আজব জিনিস। এই যে মানুষটার সাথে দেখা হয়েছে বলে মনে তার সুখের এক তীর তীর অনুভূতি হচ্ছে, কিন্তু কেন, কোন কারণে? তেমন কিছুই তো ছিল না, তবুও কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর কি কখনো জানা হবে? মনে হয় না। সেই সাথে সাথে বাবুক হয়, আচ্ছা সত্যি কি কিছু ছিল না? কেমন আছে চন্দ্র? তিথি চমকে উঠল, সাথে সাথে নিজেকে সামলে নিল। এত ছোটোখাটো বিষয়ে চমকে ওঠার বয়স কি আর আছে? ছোটোখাটো? সত্যিই কি ছোটোখাটো? এই যে এতদিন পরও এই নামটা মনে রেখেছে, নাকি তাকে দেখেই মনে পড়েছে? হয়তো তাকে দেখেই। মনে রাখার মতো কে সে? তিথি সামান্য মুচকি হেসে আস্তে করে বলল, ভালো। আপনি ভালো আছেন? হঠাৎ এখানে, মানে অনেক দিন পর? তিথি কথা পুরো করতে দিল না, সাথে সাথেই বলল, ফুপু অসুস্থ। ও বলে একটু থেমে আবার বললেন, এখন কি করছো? তিথি আবার চমকে উঠল। তার ডিভোর্স হয়েছে, এটা এখনো ফ্যামিলির বাইরে কেউ জানে না। এই মানুষটা কি জানে, নাকি এমনি জিজ্ঞেস করছে? সে সর্বোত্তম চেষ্টা চালিয়ে নিজেকে সামনে নিয়ে একটু বয়ে বয়ে অস্পষ্টভাবে বলল, বিয়ের পর মেয়েরা যা করে তাই সংসার, বলে জোরপূর্বক মুখে একটু হাসি টানলো। তিথির মনে হলো তার মুখটা একটু মলিন হলো। সত্যি কি হলো কি জানি, সে তো কখনো এই মানুষটাকে বুঝতে পারেনি, আজ আর নতুন করে কি পারবে? বলে অটো থামতে বলল। ভাড়া দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল, আঁচল টেনে বাসো চন্দ্র, অ্যাক্সিডেন্ট হবে তো। আর যতটা ভাব নিচ্ছ এখনো ততটা বড় হয়নি। অবশ্যই যে তোমার দোষ নেই, এদেশে সব মেয়েরাই বিয়ে হলে নিজেকে বড় বড় ভাবতে শুরু করে, বলে তিনি হাসলেন। তিথি সাথে সাথে ধাক্কা খেলো। এই প্রথম এই মানুষটার হাসি দেখলো। সে সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। সে আর মরতে চায় না, তার আর সে অধিকারও নেই। তিথি দীর্ঘশ্বাস ফেললো আর মনে মনে একটু স্বস্তি পেল। যাক, সে জানে না। লোকে বলে বয়সের সাথে সাথে মানুষ বদলায়, কই এই মানুষটা তো বদলায়নি। 4 বছর পর দেখা অথচ সে আগের মতোই কাটভাবে কথা বলে গেল। এতটুকুও বদলায়নি, এতটুকুও না। এখানে সে চারালের মতো কথাবার্তা, অথচ তৃতীয় 4 বছরে কত বদলেছে, ভেঙেছে, ঘুরেছে, তিলে তিলে শেষ হয়েছে। তিথির কেন জানি একটু রাগ হলো। সব পরিবর্তন তারই হতে হবে কেন? 2 কন্যার পর আবারও যখন মেয়ে হলো, তিথির বাবা মা একেবারে নিরাশ হলেন। এক তো মেয়ে, তাও আবার শ্যামলা, অথচ তাদের বড় 2টা মেয়ে টুকটুকে বর্ষা। তিথি বড় হতে লাগলো হেলাফেলা ভাবে। ছোটবেলা না বুঝলেও যখন একটু বড় হলো তখন ঠিক বুঝতে পারলো। বুঝতেই তার মনে হিংসে ঢুকে গেল। একরাশ রবিবারের মেঘ জমে এলো তার ছোট্ট মনের কোণে। তখন তার মনে হতে লাগলো সবকিছু তাকে ঠকানো হয়েছে, সবকিছুতে থাকবে না আর এদের সাথে। যারা তার কদর করে না তাদের কাছে তো অবশ্যই না। বাবা মা বোন সবার আগে রাগ করে এলো তার ফুপির কাছে। তার ফুপা ছিলেন নিঃসন্তান। তারা তাকে ভালোবাসার চাদরে আগলে ধরলেন। না, বাবা মা চায়নি, তবুও শুনে কেন? ফুপি বললেন, থাকতে চাই থাক, সমস্যা কি? তারপর বাবা মা আর অমত করেননি। তিথির দিন কাটতে লাগলো হেসে খেলে। ছোটবেলা থেকে সে আক্ষেপ ছিল, তা নিমিষেই কেটে গেল। তখন তার নিজেকে মনে হতো, এক যে ছিল রাজা, তার ছিল একটি রানী আর একটি রাজকন্যা। আর এই রাজকন্যার মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিল। তার ফুপুর গর্বে শেষ নেই। পুরো গ্রামে মিষ্টি দিলেন, এমনকি কলেজ ভর্তি করাতে ফুপা নিজে নিয়ে গেলেন। সেখানে গিয়ে পরিচয় হলো তার সর্বনাশের সাথে, সৌরভ স্যারের সাথে। কিছু স্যার থাকে না, কলেজের কোনো স্টুডেন্টে তাকে দেখতে পারে না। সৌরভ স্যার ছিলেন তেমনি একজন। তার একমাত্র কারণ তার ব্যবহার বদ হলো দেখতে যেমন সুন্দর, লম্বা আর তেমনি স্মার্ট। অবশ্যই সুন্দর, তার বদ ব্যবহারে ঢাকা পড়ে যেত, কেউ তাকে দেখতেই পারতো না। পিছে সবাই তাকে ডাকতো ABC স্যার বলে, কারণ তার পুরো নাম ছিল আবু বক্কর সৌরভ। তিনি আজও বুঝতে পারেন না সৌরভের প্রথম অক্ষর C হয় কিভাবে। তবে সে এতটুকু ঠিকই বুঝেছিল, নর্মাল লাইফে যা যা না হয় কলেজ লাইফে তা সবই হয়। তার সাথে আমার প্রথম পরিচয় হলো খুবই খারাপভাবে। ক্লাসে এসে আমার নাম জানতে চাইলো। তারপর অর্থ জানতাম না তা না, ভয়ে ভয়ে গোলমাল হয়ে গেল। তিনি কিছুক্ষণ তাকিয়ে আমার গোলমাল ভাব দেখলো।
তারপর একটা কাগজে গটগট করে কিছু লিখে আমাকে দিয়ে বললেন, এটা প্রতিদিন 2বার করে করবে, ঘুমাতে যাবার আগে একবার আর ঘুম থেকে উঠে একবার। বলে তিনি খুব স্বাভাবিকভাবে চলে গেলেন। ক্লাস নিয়ে নির্বিকারভাবে চলে গেলেন। সে চলে যেতে পুরো ক্লাস কাগজ নিয়ে টানাটানি লেগে গেল। যার হাতে যাচ্ছে সে হাসছে আর কবিতার মতো পড়ে বলছে, তিথি অর্থ চান্দ্রদিন, অর্থাৎ চন্দ্রের পৃথিবীর নির্দিষ্ট অবস্থান থেকে পুনরায় সেই অবস্থানে ফিরে আসার সময়কালকে বলে তিথি। তিথি মুখ ফুলিয়ে মনে এক সাগর দুঃখ নিয়ে বাথরুমের দিকে গিয়ে ফুপিয়ে উঠল। অন্য সবার কলেজের প্রথম দিনে কত সুন্দর স্মৃতি থাকে, আর তার জুড়িতে রইল বাথরুমে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না। তার সব জন্য, সব তার জন্য, সব সব সব। স্বরূপ স্যারকে মাইনাস থেকে তিথি কলেজ লাইফে মোটামুটি ভালোই যেতে লাগলো। চট্টগ্রামে চাকরি বাকরিও জুটে গেল। শুধু বাবা মা রাকিকা করে দেওয়া নামটা বদলে গেল। তিথি বললে আর কয়জনে চিনে? যদি বলে আর ABC স্যারের চান্দ্র, তাহলে হই হই কাণ্ড। কলেজে সব কিছুই বাতাসে বেগে ছড়ায়। এই ABC স্যারের চান্দ্রও ছড়িয়ে গেল। স্যারের ক্লাসে আসলে সবার শুরু হয়ে মিটিমিটি হাসি, আর গেলে কৌতুক মাখা সুরে বলে, এতদিনে ABC এর আসল মিনিং এসেছে, A ফর আবু, B ফর বক্কর, C ফর চান্দ্র বলে হাসি ঢোল পড়ে যেত। স্যারের কানে এসব যায় কিনা তিথি জানে না, তবে সে এসব শুনেও না শুনে, দেখেও না দেখে এতদিনে আর কিছুর পারুক না পারুক হজম করাটা শিখে গেছে। ক্লাস ছাড়া স্যারের সামনে সে ভুলেও পড়ে না। সে যেখানে আছে তিথি সেখানে নেই। যদি স্যার বামে, তিথি তোরায় ডানে। মোটামুটি যখন সবই ঠিক, তখন এক কাণ্ড ঘটে গেল। কে জানি তার নাম করে স্যারের কাছে লাভ লেটার পাঠিয়ে দিল। স্যার তাকে ডেকে পাঠালো। সে তো আর প্রথমে জানে না, তাই গেল স্বাভাবিকভাবে। কিন্তু লাভ লেটার পড়ে লজ্জায় বয়সে এসে জর্জরে কেঁদে ফেললো। সে না জানি এখন কি শুনতে হয়। যে চড়াল দুটো ঠাস করে গালে লাগিয়ে দিতেও এক হাত কাঁপবে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে স্যার কিছুই বলল না। নির্বিকারভাবে চেয়ারে বসে বসে দোল খেলো। হাতে তার কলম। সে নাচাতে নাচাতে শুধু তাকিয়ে রইল। এমনভাবে কাঁদো, মন খুলে কাঁদো। আমি এই কান্না দেখার জন্য এখানে বসে আছি। এই খবর হাওয়া বেগে কলেজে ছড়িয়ে গেল। আর আমি বড় একটা দীর্ঘশ্বাস পেলাম। স্যার হয়তো বুঝেছেন এটা তার কাজ না, তাই কিছু বলেনি। কিন্তু কলেজে ছেলে মেয়ে কি আর এসব বুঝবে? তারা হাসি তামাশার খোরাক আরও ভালোভাবে পেল। তিথি আর এসব হজম হলো না। তাই কিছুই একটা সীমা আছে। তাই সে কলেজে যাওয়া কমিয়ে দিল। সপ্তাহে 1 দিন বা 2 দিন গিয়ে শুধু পড়াটা জেনে আসতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার কিছুদিন পরে স্যার আমাদের ক্লাস নেওয়া অফ করে দিলেন। যাই হোক, তবুও আমি আর নিয়মিত হলাম না। এভাবেই দিন যেতে লাগলো। পরীক্ষাও এসে পড়লো। আর আবারও ভালো রেজাল্ট করে শুধু ফুপুকে নয়, পুরা কলেজে তাক লাগিয়ে দিলাম। ভালো রেজাল্টকে কলঙ্ক লাগাও হলো। সেকেন্ড ইয়ারে আবার নিয়মিত ক্লাস শুরু করলাম। কলেজ লাইফে পুরো আনন্দ নিতে থাকলাম। তখন মনে হতে লাগলো, আমার মতো আছে কে সুখে? আয় সখীরা আমার কাছে। এর মধ্যে এক ছেলের সাথে আমার ভাবের আদান প্রদান শুরু হলো। মানে চোখে চোখে কথা, মুখে মুখে হাসি, ইশারায় ভালোবাসি। আর স্বপ্নে দেখতে ভালো লাগলাম। আমাকে এভাবে প্রপোজ করেছে, ওভাবে প্রপোজ করেছে। সে স্বপ্ন সত্যি হলো। সেদিনটাও আসলো, খুব বাজেভাবে আসলো। সে ছেলেটা আমাকে ডেকে পাঠালো কলেজের এক সাইডে। সেখানে স্যারদের আনাগোনা নেই বললেই চলে। সেটা হাঁটু মোড়ে সবার সামনে বসলো। যখনই কিছু বলবে ঠিক ওই সময় কোথা থেকে যেন স্যার এসে হাজির। চোখে আগুনে ফুলকে নিয়ে দিলেন এক ধমক। তার ধমকে সবাই কেঁপে উঠলো। আর আমার তো ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচি টাইপ অবস্থা। সেই ধমকে বললো, এসব করতে আসো কলেজে? এসব করতে? কলেজ লাইফের এত কাহিনী, ভার্সিটি গিয়ে তো প্রেমের পুরো উপন্যাস তৈরি করে ফেলবে। ছেলেটা আমতা করতে লাগলো, আর তিথি বরফের মতো জমে দাঁড়িয়ে রইল। প্রাণপণ কান্না থামাতে চেষ্টা করতে লাগলো। কেন তার সাথেই? কেন? কত ছেলে মেয়েরাই তো প্রেম করে, তাদেরকে তো কেউ কিছু বলেনি। তাকে নিয়ে সবার এত সমস্যা কেন? তিথি তো ওরে কলেজ থেকে বের হয়ে গেল। আর মনে মনে বলল, আর কখনো সেই কলেজে আসবে না, কখনো না। ছোট্ট মনে এক রাশ অভিমান নিয়ে এখানে এসেছিল, আবার এক রাশ অভিমান নিয়ে এখান থেকে চলে গেল। রাজকন্যা তার আসল রাজ্যে ফিরে এলো। বড় আপার বিয়ে হয়েছে, মেজো আপার বিয়ে ঠিক হয়ে আছে, কিছুদিনের মধ্যে বিয়ে। আর তার বাবা মা এতদিন করে ছোট্ট কন্যাকে কাছে পেয়ে ছোটবেলায় শূন্যতা পূরণ করতে লেগে গেলে উঠো পড়ে। তারপর অনেক দিন কেটে গেল। নতুন কলেজে তিতির আবারও ভালো লাগতে শুরু করলো। মনের আকাশে ঘেরা আকাশে
কুয়াশা কাটতে লাগলো, কিন্তু তিথি তখন জানে না কুয়াশা কেটে গেলে বসন্তের হাওয়া বইতে শুরু করে। তিথি সে হাওয়া গায়ে লাগবে না, তা কি করে হয়? একদিন কলেজ থেকে বের হতে তিথি চমকে উঠল। তার ঠিক সামনে স্যার দাঁড়িয়ে আছেন, পকেটে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিথি একটা ধাক্কা খেলো, তার হার্টবিট বেড়ে গেল এবং তার মনে হলো হঠাৎ করে বাতাসে অক্সিজেনের পরিমাণও কমে গেল। না, বয়ে না, এক অজানা কারণে। মেয়েরা আজ কিছু বুঝুক আর না বুঝুক, এই অজানা কারণটা ঠিকই বুঝে। এই যে তিথি ঠিক বুঝে গেল, যখনই মানুষটা দেখলো ঠিক তখনই তার সাথে তার সব ক্লিয়ার হয়ে গেল। তিথি ঠাই হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। স্যার নিজে আর একটু এগিয়ে আসলো, এসে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে একটা কাগজ বাড়িয়ে দিল। তিথি ঠিক কি করবে বুঝে উঠতে পারল না। নেবে কি নেবে না দ্বিধাদ্বন্দ্ব করতে করতে ঠিকই হাত বাড়িয়ে নিয়ে নিল। চোখ অবশ্য তুলল না, কারণ সে ভালো করে জানে চোখ তুললেই শেষ। আসি বলে তিনি চলে গেলেন, আর তিথি পাথর হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। অবশ্যই বেশি দাঁড়ালেন না, কিছুক্ষণের মধ্যে তার ধ্যান ভাঙতেই বাসার দিকে দৌড় দিল। কাগজে কি লেখা দেখতে হবে তো নাকি? সে হুড়মুড় করে বাসায় আসলো। রুমে গিয়ে দরজা লাগিয়ে তাড়াতাড়ি কাগজটা চোখের সামনে মেলে ধরল। সাথে সাথে তার চোখ গোল হয়ে গেল। সাদা শুভ্র একটা কাগজ, তার ভেতরে ছোট্ট করে অসংখ্যবার একটা শব্দে লেখা চান্দ্র। অপেক্ষা শব্দটা তিথি আগে শুনলেও এর যথার্থ অর্থ হারে হারে টের পেতে লাগলো। এক একটা সেকেন্ড, এক একটা মিনিট পাহাড় সমান মনে হতে লাগলো। নিজের কাছে নিজেকে অচেনা মনে হলো তার। এক মনে বলে বদলোক, তার জন্য কত অপমান হজম করতে হলো। আবার আরেক মন বলে না জানে কবে থেকে আমাতে ডুবে আছে। কত শক্তপৃষ্ঠ মানুষ তো প্রকাশ করতে পারে না, তাই এমন করছে। একবার বলে দূর, যদি ভালোই বাসত এক কাগজ হাতে ধরিয়ে উদাও হয়ে কি যেত। আবার বলে কোনো সমস্যা হয়নি তো, ঘৃণা করবে নাকি তার ডাকে সাড়া দেবে। এই চিন্তায় তিথির নাওয়া খাওয়া পড়ালেখা সব লাটে উঠল। আবেগের বয়সে যুক্তি খাটে না, তিথিরও খাটল না। সেও বেসে গেল। ভালো লাগা নাকি ভালোবাসা সে বুঝল না, শুধু বুঝলো তাকে অপেক্ষা করতে হবে। সাদা শুভ্র কাগজ হয়তো নতুন কোনো শব্দ বসিয়ে হাজির হবে, সে সব পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। তাই সে পথ চেয়ে থাকে। ঘর থেকে বের হওয়ার সময় বারবার আয়না দেখে। কলেজে গেট দিয়ে বের হওয়ার সময় তার বুক দুক দুক করে। এ বুঝে এসে সামনে দাঁড়ালো। মনের বাগানে বসন্তের হাওয়া মম করতে লাগলো। আর তিথি সে হাওয়া বেশে ভুলে গেল বসন্তের হাওয়া বইতে বইতে আসে খা খা রোদ্দুর, কালবৈশাখী জ্বর। আর তা শুরু হয়ে গেছে অনেক আগে, তার অজান্তে। বিয়ে 2 দিন আগে মেজো আপা এক ছেলের সাথে পালিয়ে গেল। বাবা হুঙ্কার ছাড়লেন এবং মেজো মেয়েকে ত্যায্য কন্যা হিসেবে ঘোষণা দিলেন। কিন্তু এরপর কি? আকাশ ভেঙে পড়ল তিথির উপর, যখন শূন্য ছেলেপক্ষ এখন তিথিকে নিতে চাইছে। কারণ সবাইকে জানানো হয়ে গেছে এখন বিয়ে না হলে মান সম্মান নিয়ে টানাটানি হবে। এক মায়ের এক ছেলে, ভালো চাকরি করে, দেখতেও সুন্দর। এই ছেলে মা বাবাও হাতছাড়া করতে চাইলেন না। প্রস্তাব পেয়ে তারাও যেন হাত ছেড়ে বাঁচল। উঠে পড়ে লেগে গেল তিথিকে বোঝাতে। ফুপা ফুপুও ডেকে আনা হলো, যদি তাদের বোঝানো কাজ হয়। একের পর এক সুন্দর যুক্তি দাঁড় করাতে লাগলেন এবং কথার ফাঁকে এরাও বুঝলেন ভাগ্য ভালো বলে এমন ছেলে পাচ্ছে। তা না হলে শ্যামলা মেয়েদের এত ভালো ঘর থেকে প্রস্তাব আসে নাকি? একের পরে এক ইমোশনাল ব্ল্যাকমেল আসতে লাগলো। তিথি কি করবে বুঝে উঠতে পারলো না। শুধু বুঝলো তার হাতে সময় কম, খুবই কম। যে কোনো ডিসিশন নেওয়ার আগে তাকে জানতে হবে এই চিঠির মানে কি ছিল। কলেজে দরকার আছে বলে তিথি বেরিয়ে সোজা চলে গেল বাস স্ট্যান্ডে। সেখান থেকে চলে গেল সেই কলেজে যেখান থেকে সব শুরু। কলেজে এসে তিথি জানতে পারলো স্যারের বাবা মারা গেছেন। তিথি দমকে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। অসুস্থ ছিলেন কিছুদিন, তাই হয়তো স্যার যোগাযোগ করার সময় করতে পারেননি। স্যার কিছু ছুটিতে আছেন। তিথি কী করবে বুঝে উঠতে পারলো না। শুধু বুঝলো এটা সঠিক সময় না, কিন্তু তার হাতেও তো সময় নেই। কলেজ থেকে ঠিকানা নিয়ে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। মন বললেও যেও না, এটা সঠিক সময় না। মস্তিষ্ক বলল যা হবার হয়ে যাক, বিহিরটা আজই হোক। বাসায় এসে তিথি অবাক হয়ে গেল। কি সুন্দর চিমচাম গোছানো একতলা বাড়ি,
তার সামনে এক টুকরো উঠান, উঠানের চারিদিকে ফুলের বাগান। কোনো মানুষের বাড়ি এত সুন্দর হয় নাকি তার কাছে সুন্দর লাগছে? এত এত সুন্দরের মাঝে কেমন যেন এক বিষণ্ণতা। তিথি মন খারাপ হয়ে গেল, একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। কথায় আছে, মায়েদের চোখে কিছুই লুকায় না। তা আবার যদি হয় কোনো যোগ্য সন্তানের মা, তাহলে তার কথাই নেই। সে তার ষষ্ঠ ইন্দ্রিয় সবসময় সজাগ রেখে চলে। হয়তো কিছু কিছু আন্দাজ করে নিয়েছে তিথির সামনে বসা অসম্ভব সুন্দর এই মহিলা। পা থেকে মাথা পর্যন্ত তিথিকে পর্যবেক্ষণ করেছেন, এই জন্যই বুঝি স্যার এত সুন্দর। সাথে সাথে তার মন খারাপ হলো, কই তার মা হতো সুন্দর, কিন্তু সে তো হয়নি। এ প্রথম তার রঙের উপর তার খুব আক্ষেপ হলো। কিছুক্ষণ পর সুন্দর মতো একটা মেয়ে নাস্তা নিয়ে এসে সামনে রাখলো। তার দিকে তাকিয়ে তিনি নিরস কণ্ঠে বললেন, সৌরভের বাবা শেষ ইচ্ছে ছিল সৌরভের বিয়েটা দেখে যাওয়া। মেয়ে ঠিক হলো, সবই ঠিক হলো, কিন্তু বিয়েটা দেখে যেতে পারলো না বলে তিনি ডুকরে কেঁদে উঠলেন। মেয়েটা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো, দৌড়ে আস্তে আস্তে সান্ত্বনা দিতে লাগলো। আর আমি কাঠ হয়ে বসে রইলাম। এখানে আর কিছু বলার মানে হয় না। হয়তো তারই বুঝতে কোনো ভুল ছিল। সে বেরিয়ে এলো। আসার সময় শুধু মেয়েটাকে বললো, আমি এসেছিলাম, স্যারকে বলার দরকার নেই। তার ঠিক 2 দিন পর তিথির বিয়ে হয়ে গেল। অজানা এক গন্তব্যে সে বেসে গেল। যে মেয়ের কথায় কথায় কেঁদে কেটে নাক ভাসায়, সে মেয়ে নির্বিকারভাবে বিদায় নিল। কোনো আক্ষেপ, কোনো অভিযোগ কারো প্রতি কিছুই জানালো না। কেঁদে কেঁদে বলল না, তার সাথে কেন এমন হলো, কেন এভাবে বুঝি মানুষ বদলায়। ঝকঝকে রং বেরঙের কার্ডে বিয়ে একটা শব্দ হলেও এর মর্মার্থ তিথি কিছুদিনের মধ্যেই বুঝে গেল। আর তা বুঝতে সাহায্য করলো ভাগ্যক্রমে পাওয়া অতি সুদর্শন স্বামী, তার শ্বশুর বাড়ির লোকজন। তারা অতি যত্নে বুঝিয়ে দিতে লাগলো, তুমি এখানে অনাকাঙ্ক্ষিত, তাদের দয়ার বউ হয়ে এসেছো, তা না হলে কি আর তার সে যোগ্যতা আছে এই বাড়ির বউ? আর তিথি সব মেনে নিল নিঃসন্দেহে। যেখানে জন্ম তার অনাকাঙ্ক্ষিত, সেখানে বিয়ে আর কি। সব মেনে এগিয়ে যেতে চাইলো, কিন্তু হায়, যার হাত ধরে সে এগিয়ে যাবে তার কাছে শুধুমাত্র একটা শরীর। তিথি কি করেন না করে তার কিছুই যায় আসে না। এই যে তিথি সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন কাজ করে, তার কাছে কিছুই যায় আসে না। উঠতে বসতে সবাই কথা শোনাচ্ছে, সে শুনেও শোনে না। রাতে যখন পোড়া হাত, কাটা হাতে ব্যথায় টুটুম্বর হয়ে থাকে, সে ফিরেও দেখে না। যখন সে তার চাহিদা মেটাতে ব্যস্ত, তিথি তখন হাজারবার ভেঙে চুরমার হয়। তা সে বুঝেও না। বুঝবে কি করে? সে তো অনাকাঙ্ক্ষিত। সুন্দর বউ চেয়েছিল, পেয়েছে কালো বউ। কালো বউ আর কি মন আছে? সে তো আর কষ্ট পায়, যা পাচ্ছে এই তো। তিথি মাঝে মাঝে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি তো কিছুই চাইনি, তোমরা এনেছিলে, কেন এনেছিলে এভাবে তিলে তিলে শেষ করতে? কিচেনের মধ্যে তিথির গালের চাপা ভেঙে গেল, শুকিয়ে গলার হাড় উঠে গেল, চোখের নিচে কালি জমে গেল। বাবা মা নিতে আসে, সে যেতে চায় না। মা জড়িয়ে ধরে কাঁদে, কি সমস্যা জিজ্ঞেস করে, সে টু শব্দ করে না। এদের উপর তার অনেক অভিমান, অনেক। এই অভিমানে পাল্লা কি এখনো শেষ হবে? পৌঁছাতে পৌঁছাতে একসময় দেয়ালে পিঠ থেকে তিথিরও একদিন ঠেকে গেল। শাশুড়ির মুখের উপর জবাব দিয়ে বসলো, আর তার ফলস্বরূপ তার সুদর্শন স্বামী ঠাস করে তার গালে থাপ্পড় বসাল। থাপ্পড়কে অবশ্যই তার কোনো ভাবান্তর হলো না। সেখানে মন শরীর তার সব ক্ষতবিক্ষত, সেখানে সামান্য থাপ্পড় আর কি। সে হাসলো, বিদ্রুপের হাসি। হাসি দেখে তিথির স্বামী অবাক হয়ে গেল। যে মেয়ে এই 3 বছরে টু শব্দ করেনি, সে মেয়ে আজ হাসছে, তাও আবার এমন পরিস্থিতিতে। ওই যে বলে না, নাচতে যখন নেমেছি গোমটা তোলে আর কি লাভ। তাকে অবাক করে দিয়ে তিথি আরেকটা কাজ করলো। একদলা থুতো তার মুখের উপর ছিটিয়ে দিল, দিয়ে খালি পায়ে এক কাপড়ের ঘর থেকে সোজা বেরিয়ে এলো। ভুল জায়গায় স্যাক্রিফাইস, আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ না দেয় শান্তি, না দেয় স্বস্তি। আর এই অসামান্য কথা সাধারণ অর্থ বুঝতে তিথির 3টা বছর লেগে গেল। তিথি সেই বাসা থেকে বের হয়ে কোথাও গেল না, না বাবার বাড়ি না ফুফার বাড়ি। সোজা স্টেশনে চলে এলো, এসে সোজা রেল লাইনে দাঁড়ালো। তার ভাগ্যের কথা সে আর কি বলবে? সে মনে হয় কসম খেয়েছে তার জীবনে কিছুই সে তিথির মন মতো হতে দেবে না, মরতেও না। যখন ট্রেন আসবে খুঁজছে এক লোক এসে তাকে বলতে গেলে জাপটে লাইন থেকে সরালো। তিথি অবাক হলো, এ আবার কে জীবনে আমার নাটক বাকি আছে। তিথি সরতে চাইলো, এই লোক তাকে ছাড়লো না, বরং ট্রেনে সাইডে এনে টাইট করে হাত ধরে দাঁড়িয়ে রইল, এমনভাবে যেন বাচ্চা নিয়ে হাত ছাড়লে পালিয়ে যাবে।
তিথির বিস্ময় যেন কাটছে না। কে এলো? তার বিস্ময় আরও আকাশ ছুঁয়ে গেল যখন মেজো আপা কিছুক্ষণের মধ্যে দৌড়ে এলো। এসে কোনো কথাবার্তা নেই, সোজা এলো পাতারি থাপ্পড়। মেজো আপার বিয়েটা এখনো দুই ফ্যামিলি কেউ মেনে নেয়নি। ছোট বাসা ভাড়া করে থাকছে এই স্টেশনের কাছে। উনি মেজো আপার বর, অফিসে এখান দিয়ে যাতায়াত করেন। সেই তিথিকে সামনাসামনি না দেখলেও ছবি দেখেছে, তাই চিনতে সমস্যা হয়নি। এক ডজন থাপ্পড় দিয়ে মেজো আপা জড়িয়ে ধরলো, ধরে হাও মাও করে কাঁদলো। কি আশ্চর্য, তিথির চোখের পানিও নেই। 3 বছরের যন্ত্রণায় পাহাড় বুঝি এভাবে ভাঙলো। মেজো আপা তাকে তার বাসায় নিয়ে আসলো। তারপরে শুরু হলো নতুন তুফান। শুধু যে মেজো আপা করলো তা না, শ্বশুর বাড়ির মানুষও শুরু করলো। তাদের কোনো দোষ নেই, আমি খারাপ। একে একে পর এক নোংরা অভিযোগ তারা করতে লাগলো। মেয়ে মরতে গিয়েছিল এই খবর মা বাবা হতভম্ব। তাদের মধ্যে এত ভালো পাত্র আর পাত্রের পরিবার, আসল চেহারা দেখে তারা স্তব্ধ হয়ে গেল। মেয়ে তো কখনো কোনো অভিযোগ করেনি, জানবে কি করে? আর এইদিকে যে বোনদের হিংসা করে তিথি দূরে চলে গিয়েছিল, এবার তারাই তিথি ডাল হয়ে দাঁড়ালো। তার হয়ে তালোয়ার হয়ে লড়তে লাগলো। 3 বছরের যন্ত্রণা সুদে আসলে নিতে থাকলো। মেজো আপা আরেক দফায় গিয়ে নারী নির্যাতন কেস পর্যন্ত করে ফেললো। আর এক কথা, এদেরকে সে ছাড়বে না, বর্তা বানাবে। তিথি হাসে। রক্ত সম্পর্ক বুঝি এমনই হয়, অথচ এই বোনদেরই সে দেখতে পারেনি। সে সত্যি কত বোকা। সে ভাবতো তার কেউ নেই, অথচ যখনই অভিমান করে পালিয়েছে, কেউ না কেউ তার ভালোবাসার আগলে ধরেছে। কিছুদিনের মধ্যে ডিভোর্স নামে সবচেয়ে অসুন্দর জিনিস তার জীবনে হয়ে গেল সুন্দরভাবে। তার সবসময় কপালই এমনই, সুন্দর জিনিস হবে অসুন্দরভাবে, আর অসুন্দর জিনিস হবে সুন্দরভাবে। তাই এটাও হয়ে গেল। ডিভোর্সের পর সে মুক্ত পাখির মতো উঠতে লাগলো, কখনো নিজেদের বাসা, কখনো বড় আপাদের বাসা, আবার কখনো মেজো আপাদের বাসা। এর মধ্যে খবর এলো ফুফু বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙেছে। তার শুনে সাথে সাথে রওনা দিলাম, কারণ এই দুটো মানুষের ঋণ সে কখনো শোধ হওয়ার নয়। এখানে এসে আমার প্রথম যে কথাটা মনে হলো তা হলো সৌরভ স্যার। কি আশ্চর্য, এই 4 বছরে তার কথা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। মানুষ সুখে সব ভুলে যায়, আর আমি ভুলে গিয়েছিলাম দুঃখে। সেও আমাকে ভুলে গেছে, অবশ্যই ভুলে যাওয়ারে স্বাভাবিক, কিন্তু সে বলেনি। এই 4 বছর পরও চান্দ্র বলে ডাকছে, ঠিক স্বাভাবিক কথাবার্তা, ঠিক সেই 4 বছর আগের মতো। 4 বছর আগের কথা মনে হতে তিনি চমকে উঠল। কি আশ্চর্য, তার নামের অর্থের মতো সেও ঘুরে ফিরে পুনরায় নির্দিষ্ট স্থানে ফিরে এলো। কিন্তু কেন? দরজা খুলতে তিথি থমকে গেল। ভিতরে একটা হালকা কাঁপুনি অনুভব করলো। সে এখানে এসেছে 3-4 দিন ধরে। মাঝে একদিন হঠাৎ ছাড়া স্যারের সাথে আর দেখা হয়নি, হওয়ারও কথা না, কারণ সে ঘর থেকে আর বের হয়নি। তিথি তার গণ্ডি জানে, এও জানে সে ডিভোর্সি, আর ডিভোর্সি মেয়েদের অনেক দোষ। কোনো ছেলেদের সাথে একবার ছাড়া দুবার ভালোভাবে কথা বললেই মানুষের ধারণা হয় ছেলে পটাতে চাইছে। আর তার ভাগ্য, সে তো বাড়াবাড়ি তেরা। সে যদি হাঁটে সোজা, তাহলে সে নিজের দায়িত্বে যেতে থাকে বাঁকা। তাই সে চাইছে যে কদিন এখানে থেকে কারো কাছে কারো নজরে না পড়তে। তাহলে এখানে স্যারের মা আসার কারণ কি? সে ডোক গুলল, ফুফা বাসায় নেই, ফুপিও করে ঘুমাচ্ছে, কোনো সিনক্রেট হবে না তো? দিদি দরজা খুঁড়তে সরে দাঁড়ালো, আস্তে করে ভেতরে বসার জন্য বলল। স্যারের মা হাসলো, কি সুন্দর নিষ্পাপ হাসি। তিনি কি জানেন তার ছেলের হাসি একেবারে এক। তিথি তাকে বসিয়ে চায়ের জন্য পা বাড়ালেন। তিনি তাকে অবাক করে দিয়ে স্যারের মা তার হাত ধরে পাশে বসালেন। তিথি হকচকিয়ে গেল, কি বললেন বুঝে উঠতে পারলো না। স্যারের মা অবশ্যই এত কিছু খেয়াল করলো না। সে তিথির হাত দুভাবে আঁকড়ে ধরে কিছু হয়নি এমন ভাব নিয়ে আস্তে করে বলল, ছেলে আমার খুবই মা ভক্ত, মাকে সে চোখে হারায়। আমার কিন্তু এক মেয়েও আছে, তবুও যদি কখনো অসুস্থ হয়েছি, মেয়ে আর কি করছে? আমার সেবা তো ভালোই, সংসার অর্ধেক কাজ সে করে ফেলে, কোনো কিছুই আমাকে হাত দিতে দেবে না, সব কিছু মুখে এনে হাজির করবে। তা দেখে সবাই ঠাট্টা করতো। আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে কি হবে? রান্নাবান্না শেখান। রান্নাবান্না শুনে আমি হাসতাম। ছেলে বড় হলো, এক এক করে এক পাশ দিল, তবুও ছেলে আমার মাকে ছাড়াই কিছুই বোঝে না। মায়ের কাছে এসে সে নরম তুলতুলি ফুলের মতো উঁচু কণ্ঠেও কথা বলে না, কিন্তু বাইরে মানুষের কাছে ততই কঠিন, লোহার মতো। প্রায় মুখে শুনতাম, তোমার ছেলে কলেজে এমন করেছে, লোকে বলেছে, মেয়েরা এটা বলেছে, কিন্তু বুঝতাম সে হাই তুলতো। হঠাৎ একদিন মনে হলো ছেলে আমার বদলে গেছে, বাসার কাছ থেকেও নেই, মায়ের কাছেও নেই। কেমন জানি একটা ভয় হলো, ছেলেকে হারানোর ভয়। এই ভয় একমাত্র মায়েরাই বোঝে। তুমি যখন মা হবে তখন দেখো আমাকে আর খুব একটা দোষী মনে হবে না।
যাই হোক, তাড়াতাড়ি বিয়ের জন্য উঠে পড়ে লাগলাম, কারো পাল্লায় পড়েছে। তখন বুঝলাম ছেলে আমার কতটা কঠিন। ছোটবেলা থেকে আমি ফুলের মতো দেখে এসেছি, লোহাটা হজম হলো না। বাসায় এসে শুরু হয়ে গেল ঝামেলা। ছেলে যদি 100, তার মা 150। স্যারের মা হাসলেন, পরখ করে মুখটা আবার মলিন হয়ে বললেন, এক ঝামেলায় সৌরভের বাবা হার্ট অ্যাটাক করলেন। আমার দোষে আমি আমার স্বামীকে হারালাম, কিন্তু দোষ ফেললাম সে অজানা একটা কারণকে, যে কারণে আমার ছেলে থেকে দূরে নিয়েছে, আমার স্বামীকে নিয়েছে। সে অজানা কারণ নির্দিষ্ট দিকে খুঁজে ফেলে যখন তুমি আমাদের বাসায় আসলে। ছেলেকে তো আমি চিনি, কোনো মেয়ের দিকে সে সাহস আছে এমনকি এমনি বাড়িতে চলে আসবে? সেদিন যা বলেছিলাম সবে মিথ্যা ছিল। ছেলেকে আমি বিয়ের জন্য রাজি করাতে পারিনি, ঠিক আর কি হবে? সে মেয়েটা সম্পর্কে আমার বাগ্নি হয়। ভেবেছিলাম তুমি সরে গেলে ছেলে আবার আমার হবে, কিন্তু এটা বুঝিনি সেদিন আমি তোমার দূরে সরাইনি, নিজের ছেলেকে দূরে সরিয়েছিলাম। কিন্তু এখন সে জানে তুমি একদিন আমাদের বাসায় এসেছিলে। সে যদি জানতো তুমি তার কাছে এসেছিলে, আমার কারণে ফিরে গেছো, আমার ছেলে মরে যেত, সত্যি মরে যেত। তোমার বিয়ে হলো, সে শুধু জানলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছেলে আমার স্বাভাবিক, ঠিক মতো খাচ্ছে, ঘুমাচ্ছে, কলেজে যাচ্ছে। আমার কিন্তু লাগবে না লাগবে খোঁজ নিচ্ছে, কিন্তু তবুও কোথাও যেন একটা সুতো ছেড়ে আমি বুঝি না, ধরতে পারি না। সেটাতে বুঝলাম 2 বছর। একদিন তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে দেখি ওর রুমের বাতি চলছে। অবাক হয়ে তাকিয়ে দেখি সে সিগারেট খাচ্ছে। আমাকে দেখে কোনো ভাবান্তর হলো না, শুনে তাকিয়ে বলল, সে ভালো নেই, একদম ভালো নেই। সে কাউকে কিছু বলবে না, তার সে সবার প্রতি অনেক অভিমান, অনেক। আমি কেন সঠিক সময়ে তার হাতটা ধরতে পারলাম না মা? বলে ছেলে আমার দিকে তাকালো। আমার ভেতর কেঁপে উঠলো। এই হাহাকার ভরা দৃষ্টি কোনো মা না দেখুক। আর তার এও বুঝলাম এটাই কে, আমাকে তো চিনি না, চিনবো কি করে? আমার ছেলে 2 বছর আগে শেষ হয়েছে, আর সেটা হয়েছে আমি নিজ হাতে। এই যে চলছে, ফিরছে, খাচ্ছে, এটা একটা রোবট, হৃদয়বিহীন রোবট, শুধু মায়ের দায়িত্ব পালন করছে। স্যার মা দীর্ঘশ্বাস ফেলে তিথির দিকে তাকালো। তিথি নির্বিকারভাবে বসে আছে, শুধু 2 হাতে তীর করে কাঁপছে। তারপর হঠাৎ একদিন আমার সে আগের ছেলেকে দেখলাম, মন ভরে দেখলাম, আর বুঝলাম আমার ছেলের হৃদয় ফিরে এসেছে। এবার কিন্তু আমি আগের ভুল করবো না। সে হালকা হাসলো, হেসে একটা তিথির গাল আলতো ছুঁয়ে বলল, 3 বছর যে শুধু তোমার কষ্ট গেছে তা কিন্তু নয়, আরেকজনেরও গেছে, শুধু তোমারটা দেখে গেছে, তারটা যায়নি। বলেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ভেঙে পড়ার জীবনে নতুন মূল্য নেই, মূল্য তো সেই জীবনে যে বারবার ভেঙেও আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দোয়া করে তুমিও মাথা উঁচু করে দাঁড়াও, আর কখনো যদি সামনে এগিয়ে যাওয়ার জন্য কাউকে সাথে নিতে চাও, তাহলে অন্তত একবার আমার ছেলের কথা ভেবো। মনে করো তোমার সাথে একটা স্বার্থপর মায়ের ছোট্ট একটা অনুরোধ আসছে, ভালো থেকো। তারপর অনেকটা দিনের পরের কথা, হঠাৎ তিথি 3rd ইয়ারে উঠলো। তার ব্রেন বরাবরে ভালো, পাশ করলো ভালোভাবে। সেদিন স্যারের মায়ের কথাগুলো শুনে মনে হয়েছিল, ঠিকই তো, এভাবে বেশি বেড়ানোর মানে কি? ডিভোর্স হয়েছে বলে কি তার জীবন শেষ? সে মাথা উঁচু করে দাঁড়াবে, যা হবার হোক, সে অভিমান করে পালাবে না, সব সমস্যার সমাধান নিজেই করবে। সেই বাবা সেই কাজ। আবারও সে কলেজে ভর্তি হয়ে গেল, তার ABC স্যারের কলেজে। অবশ্যই এর পুরো ক্রেডিট স্যার নিজেই, পুরো স্টুডেন্টদের যতটুকু করতে পারে। সেদিনের কিছুদিন পরে সে সোজা স্যারের বাসায় গিয়েছিল। স্যারের মায়ের এমনভাবে তাকে চেনেই না, তিথিরও সেভাবে সেও চেনে না। আবার এই চেনাচেনির মাঝে স্যার হতভম্ব। তিথি নিজে থেকে এ বাসায় আসবে সে হয়তো ভাবেনি। তার এই হতভম্বকে দেখে তিথি দেখেও না দেখার বান করে গদগদ হয়ে বলল, একটা সাহায্যের জন্য এসেছে স্যার, ডিভোর্স হয়েছে, আপাতত কিছু করার নেই, জানেনই তো, কাজে নেই, খইবাজ। আমার কাছে খইয়ে তো নেই, লেখাপড়া আমার করতে হবে, যদি ভর্তির জন্য একটু ব্যবস্থা করতেন। তাই রিজিশনে সবাই খুশি হয়েছে, তেমন স্যারের মুখের অবশ্যই বলিনি, তবে তিথি জানে এই মানুষটা আগা মাথা ডান বাম এখন সবই জানে। তারপর তাকে আর কিছু করতে হয়নি, স্যার ব্যবস্থা করেছে। এখন আবার সে ফুপুর এখানে আছে, ছুটিতে মা বাবার কাছে গিয়ে থাকে। 2 বোন এসে হাজির, তারাও মনে হয় সত্যি রাজকন্যা। এই রাজকন্যার ভাগ্যে সুখ আর সুখ। তিথি হাসতে হাসতে তার চোখ যায় কলেজের বারান্দা হেঁটে যাওয়া অতি সুদর্শন মানুষটার দিকে। কি খায় কে জানে, দিন খালি সুন্দরী হচ্ছে, নাকি তার কাজে লাগে কি জানি। কলেজের এখনও একটা মেয়ে তাকে দেখতে পারে না, দিন কি তার অত্যাচার বেড়ে চলেছে। সেদিন তিথি দেখলো একটা মেয়ে তার ক্লাস থেকে কেঁদে বের হচ্ছে। কীভাবে যে এতটা বধ হয় কে জানে। সেদিন সুদালো ইন্টার 1st ইয়ারে, মেয়েরা তাকে মুরগি স্যার বলে ডাকছে। মুরগির মতো কি করছে আল্লাহ জানে। এভাবেই যাচ্ছে জীবন, এক জায়গায়, এক কলেজ, এক মাঠ, এক ক্যান্টিন, তার সাথে কথা হয় না, দেখাও হয় না বলে। তবুও তিথি জানে সে আছে, সব সময় আছে। সে আর এখন তাকে কষ্ট দেয় না, অপমান করে না, বরং আগলে রাখে, তিথির অপেক্ষা করে। আর এই অপেক্ষার মাঝে মাঝে বিরক্ত হয়ে গেল, তার নামে সাদা শুভ্র একটা কাগজ পাঠিয়ে দেয়। সেখানে অসংখ্যবার লেখা থাকে চান্দ্র।